আজ সীমিত আকারে খুলছে পোশাক কারখানা, শ্রমিকরা ফিরছে সাভার গাজীপুর শিল্পাঞ্চলে। করোনা পরিস্থিতিতে প্রবাসে সংকটে শিক্ষার্থীরা, সহায়তার প্রতিশ্রুতি পররাষ্ট্র মন্ত্রণালয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা সংগ্রহ নিয়ে বিতর্ক, উপকরণের মান নিয়ে অভিযোগ। করোনা ভাইরাসে লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকরা, আয় উপার্জন বন্ধ হওয়ায় বিপাকে। এবং বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু 2 লাখ ছাড়ালো, 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন 2065 জন। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদুজ্জামান। শুরুতেই শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। দেশে করোনা ঝুঁকি মাঝেই আজ থেকে সীমিত আকারে খুলছে পোশাক কারখানা। এই সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকা, গাজীপুর এবং আশেপাশের শিল্পাঞ্চলগুলোয় ফিরতে শুরু করেছে শ্রমিকরা। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পোশাক শ্রমিকরা সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে রওনা হয়। সন্ধ্যার পর থেকে অনেকে গাজীপুরের চন্দ্রা হয়ে সাভার শিল্পাঞ্চলে প্রবেশ করতে থাকে। বেশিরভাগ শ্রমিকই উত্তরবঙ্গ থেকে ট্রাকে, পিকআপ ভ্যানে, সিএনজি সহ নানা যানবাহনে করে গাজীপুরের চন্দ্রায় এসে পৌঁছায়। এরপর গাজীপুরের চন্দ্রা থেকে রিকশা করে বা অন্য কোনো উপায়ে সাভার শিল্পাঞ্চলে প্রবেশ করে। শ্রমিকরা বলছেন, কারখানা চালুর সিদ্ধান্তে গ্রামের বাড়ি থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এ নিয়ে আরো জানাতে গাজীপুর এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, পোশাক শ্রমিকরা তো কাজে যোগ দিতে এসেছেন কিনা, আর সেখানকার এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে সকাল থেকে কিন্তু আমি সাভার শিল্পাঞ্চলের বেশ কিছু অঞ্চল ঘুরে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই অনেক কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করেছেন। তবে যেহেতু গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে শ্রমিকদের কারখানায় কাজে যোগদান করতে কিছুটা হলেও সমস্যা হয়েছে। আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে গিয়েছেন, আবার অনেকে আবার রিক্সা যুগে গিয়েছেন। তবে রিক্সা যুগে তারা যখন গিয়েছেন তখন কিন্তু এই যে করোনার যে ঝুঁকি, সেই ঝুঁকিটি কিন্তু বেড়েছে। কারণ হচ্ছে এই শিল্পাঞ্চলের যে শ্রমিকরা এতদিন ধরে বসবাস করছিলেন এবং কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে দেশের উত্তরবঙ্গ থেকে হাজার হাজার পোশাক শ্রমিক এই সাভার শিল্পাঞ্চলে এসেছেন। এবং যেহেতু রিক্সা যুগে তারা যাচ্ছেন, একটি রিক্সার মধ্যে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 জন পোশাক শ্রমিক গাদাগাদি করে গায়ের উপরে গা দিয়ে বসে কিন্তু তারা কারখানায় যাচ্ছে। সেক্ষেত্রে করোনার ঝুঁকিটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আপনি আশপাশের এলাকার কথা জানতে চাচ্ছিলেন, আর মূলত সাভার শিল্পাঞ্চলের যেসব এলাকাতে কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে সেসব এলাকায় কিন্তু অনেকটা স্বাভাবিক দিনের মতোই চলছে। আমরা দোকানপাট এবং বাজার সহ রাস্তাঘাটের অবস্থা কিন্তু অনেকটা স্বাভাবিক দিচ্ছে। রাস্তাগুলোতে রিক্সার সংখ্যা আমরা বৃদ্ধি পেতে দেখেছি। কারণ হচ্ছে যে পোশাক শ্রমিকরা কারখানায় যে যাবে তারা কিভাবে যাবে, যার কারণে কিন্তু সেই সড়কগুলোতে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং পায়ের রিক্সার কিন্তু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদি এই পোশাক কারখানাগুলো যদি ধীরে ধীরে ধাপে ধাপে যদি চালু করা হতো, সেক্ষেত্রে হয়তোবা যে শৃঙ্খলা আরো বেশি থাকতো। কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে কিছু কিছু কারখানা আজ কিন্তু বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেই কারখানাগুলো খুব শীঘ্রই খুলে দেবে। আমি কতগুলো কারখানা সাভার শিল্পাঞ্চলে আজকে চালু রয়েছে এ ব্যাপারে আমি কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তাদের, সাভার অঞ্চলে যারা কর্মরত রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাদের কাছেও কিন্তু এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা তারা কতগুলো কারখানা চালু রয়েছে তারা একটু ধারণা দিতে পারবেন। এবং আমি প্রাথমিকভাবে যদি একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা ইপিজেড এর নতুন এবং পুরাতন জন্য বেশ কিছু কারখানা চালু রয়েছে। আমরা সকাল থেকে ডিপিজেড এর প্রধান ফটক দিয়ে ডিপিজেড এর ভিতরে শ্রমিকদের প্রবেশ করতে দেখেছি। এবং শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে কিন্তু আমরা শ্রমিকদেরকে সকাল থেকে কাজে যোগদান করতে দেখেছি। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই কারখানাগুলো আজকে খোলা রাখা হলেও বেশ কিছু কারখানা কিন্তু গত কয়েকদিন ধরে সীমিত আকারে কিন্তু চালু রাখা হয়েছিল। দেখা যাচ্ছে যে কারখানাগুলোর 5টি ফ্লোরে
কাজ উৎপাদন চালানো হয় সেই কারখানাগুলো 2টি ফ্লোরে বা 1টি ফ্লোর কিন্তু তারা চালু রেখেছিল। তবে আজকে থেকে অধিকাংশ কারখানায় তাদের যে কয়টি ফ্লোর রয়েছে সেই সবকটি ফ্লোরে তারা উৎপাদন শুরু করেছে। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল, শ্রমিকরা কি এখনো কর্মস্থলের দিকে ফিরছেন কিনা এবং সেখানকার কারখানার আশেপাশের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এছাড়া সেখানে আজ কয়টি কারখানা খুলতে পারে সে বিষয়ে আমাদের আপনি জানাবেন। আপনি জানেন যে গত রাত থেকে কিন্তু কারখানা খোলার খবরে শ্রমিকরা ধাপে ধাপে আসতে শুরু করেছেন এবং তাদের যে ফেরা কর্মস্থলে সেটি কিন্তু আজকে অব্যাহত আছে। আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়। সেই এলাকাতে কিন্তু এখন শ্রমিকদের আনাগোনা সেটি কিন্তু বেড়েছে এবং এই কারণে অটোরিকশা, রিক্সা বা অন্যান্য যানবাহন রয়েছে সেগুলো কিন্তু আমি গত কয়েকদিন এসে বেশি দেখি এবং এই লকডাউনের মধ্যে কিন্তু যাত্রীরা ধাপে ধাপে ভেঙে দীর্ঘ পথ পাড়ি কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং খোঁজ আমি যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে অর্ধশতাধিক কারখানা চালু রয়েছে এবং ধারা কিন্তু অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আর কারখানা কর্তৃপক্ষ কারখানা ঘুরে যেটি দেখেছি যে কারখানা কর্তৃপক্ষ ধাপে ধাপে কারখানা খোলার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষিতে বিভিন্ন কারখানায় আমি নোটিশ টাঙ্গিয়ে দিতে দেখেছি যে আগামী 2 এপ্রিল বা 2 মে বা আগামী কয়েকদিনের ভিতরে তারা যে কারখানাগুলো ধাপে ধাপে খুলবেন সেই পক্ষে কিন্তু সেই নোটিশগুলো টানানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে শ্রমিকদেরকে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সেকশনে যারা কাজ করেন তাদেরকে সেকশনে ফ্লোরিং স্টাফ রয়েছেন তারা মোবাইল ফোনে শ্রমিকদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমি শ্রমিকদের সঙ্গে কথা বলছি তারা বলছেন যে কারখানা খোলার খবরে তারা দীর্ঘ পথ অতিক্রম করে এই লকডাউনের মধ্যে তারা গাজীপুর এবং সাভার থেকে পোশাক শ্রমিকদের কাজে ফেরা নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাওভাবে পোশাক শিল্পের কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। এ কারণে গ্রামে থাকা শ্রমিকদের কর্মস্থলে না আসার অনুরোধ জানিয়ে বলা হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের বেতন পৌঁছে দেওয়া হবে। তবে যেসব শ্রমিক কারখানা এলাকায় বসবাস করছেন তাদের দিয়ে সীমিতভাবে কারখানা চালু করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা হয় ২৬ এপ্রিল পর্যন্ত। বন্ধ রাখার সিদ্ধান্ত হয় পোশাক কারখানাও। এরপর গত বুধবার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। তবে নির্দেশনায় বলা হয় এ সময়ে শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ওষুধ ও রপ্তানিমুখী শিল্পের কারখানা চালু রাখা যাবে। সে অনুযায়ী আগামীকাল তৈরি পোশাক কারখানা খোলা রাখার সুযোগ থাকলেও এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি জানিয়েছে বিজিএমইএ। এক বার্তায় বিজিএমইএ জানায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা খোলার নির্দেশনা দিবে বিজিএমইএ। এই নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে সব তৈরি পোশাক কারখানা। নির্দেশনা পাওয়ার আগে গ্রামে থাকা পোশাক শ্রমিকদের ঢাকায় না আসার অনুরোধও জানিয়েছে সংস্থাটি। কোনো কারখানা খোলা রাখার কারণে এই বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় আসতে হলে তার দায় বিজিএমইএ নেবে না বলে জানানো হয়। আমরা যদি এই মুহূর্তে পর্যায়ক্রমে না খুলি তাহলে আমাদের মার্কেট হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে পর্যায়ক্রমে খুলবো, এটাই হচ্ছে আমাদের আপাতত। আমরা সরকারের সাথে আলোচনা করছি। পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক পোশাক কারখানা খোলার নির্দেশনা দেয়া হবে। শুরুতে সীমিত আকারে কারখানা খোলা রাখা হবে। প্রথম পর্যায়ে কারখানার কাছাকাছি থাকা শ্রমিকদের কারখানায় যোগদান করতে বলা হতে পারে বলেও জানায় বিজিএমইএ। ঢাকা, নারায়ণগঞ্জ বা এই সমস্ত যেসব আশুলিয়া, গাজীপুরের বাইরে যারা চলে গেছেন গ্রামের বাড়িতে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি আসার জন্য, কিন্তু তাদের বেতনের পয়সাটি বিকাশ বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মিডিয়া আছে তার মাধ্যমে বেতনের পয়সাটি পৌঁছে যাবে। এদিকে কারখানায় যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন সাভার ও গাজীপুরের পোশাক কারখানার কিছু শ্রমিক। আসতেছে আমাদের চৌরাস্তা তো এরা আসে না, ধরেন ওই কিছু তো আসলেও হয়তো বিআরটিসি বা ওই পাশে নামাই দেয়। আমাদের এখান থেকে হাইটা তারা ঢুকতেছে, ওই ধরেন ৫-১০ জন করে আসতেছে এরকম। তো আগের বারে যেরকম রাশ হয়ে গেছিল একটা ওরকম না। মানবিক বিবেচনায় কোনো শ্রমিককে ছাঁটাই না করার অনুরোধও জানিয়েছে বিজিএমইএ। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পোশাক কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকদের নিয়ে আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? পোশাক শ্রমিকরা তো কাজে যোগ দেওয়ার জন্য আসা শুরু করেছে, সেখানে এখন কি পরিমাণ শ্রমিক অবস্থান করছে ঘাটে? দেখেন, গত দুদিন যে পরিমাণ শ্রমিক কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজীর হাট হয়ে, আজকে সকাল থেকে আমরা কিছুটা কম লক্ষ্য করছি। তবে হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই কর্মজীবী মানুষের ভিড়টা বাড়তে পারে, এমনকি ঘাটে যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, মানিকগঞ্জে কিন্তু লকডাউন চলছে। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই চিত্র দেখে কিন্তু মনে হয় না যে মানিকগঞ্জ আসলে লকডাউন চলছে। এখানকার জেলা প্রশাসক আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে পার্শ্ববর্তী যেসব জেলা আছে সেই সব জেলার বহিরাগতদের কিন্তু মানিকগঞ্জে তারা যেন আসতে না পারে, সেই কারণে কিন্তু মানিকগঞ্জে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু এই যে ঢাকার যে সব আশুলিয়া, সাভার, গাজীপুরের যে কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু এই মানিকগঞ্জ হয়ে কিন্তু তারা ঢাকায় ফিরছেন। আমি এসব শ্রমিকদের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে বলেছি যে আপনারা যে ঢাকায় ফিরছেন, আপনাদের তো কারখানা বন্ধ। তো তারা যেটা আমাকে বলেছেন যে এই আমাদের কারখানা যে বন্ধ সেটা আপনাদেরকে কে বলছে। আমরা তখন তাদেরকে জানিয়েছি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। তো শ্রমিকরা যেটা বলেছে যে এই বিজিএমএ এবং গার্মেন্টস মালিকদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতার অভাব রয়েছে, যে কারণে বিজিএমএ একদিকে বলে যে গার্মেন্টস বন্ধ থাকবে, তাদের বেতন ঠিকমতো তারা পাবে, এবং আবার কারখানার যারা মালিক আছে, যারা এইসব দায়িত্ব আছেন, তারা কিন্তু আবার তাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চলে আসো, যদি চলে না আসো এবং এই কারখানায় যদি জয়েন না করো তাহলে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে না। যে কারণে আমি যেটা দেখেছি যে তারা কিন্তু, আপনি জানেন যে সরকারি নির্দেশে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল নিষেধ রয়েছে, যে কারণে তারা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে আরিচা, কাজীরহাট, পাটুরিয়া পর্যন্ত এসে তারা কিন্তু ভেঙে তারা মানিকগঞ্জ আসছে, মানিকগঞ্জ থেকে তারা কিন্তু আবার ঢাকায় যাচ্ছে। এতে কিন্তু এই যে করোনা সংক্রমণ এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু তারা যেরকম ঝুঁকিতে পড়বে এবং মানিকগঞ্জের যারা মানুষ আছে তারাও কিন্তু তাদের কারণে হয়তো ঝুঁকিতে পড়তে পারে। মানিকগঞ্জের ঘাট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান চালুর পক্ষে ব্যবসায়ী নেতারা, তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মতিঝিলে এফবিসিসিআই এর সভাকক্ষে এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তারা। করোনা প্রতিরোধে 1 মাস ধরে অঘোষিত লকডাউন সারা দেশ। পোশাক কারখানা সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘ ছুটিতে ব্যবসা বাণিজ্যে এসেছে স্থবিরতা। এ অবস্থায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়াতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ সময় কারখানা চালুর পক্ষে মতামত তুলে ধরেন বিজিএমইএ, বিকেএমইএ সহ ব্যবসায়ী নেতারা। কম ঝুঁকিপূর্ণ এলাকাকে গুরুত্ব দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তাদের। এখন 856টি পোশাক কারখানা খোলার জন্য প্রস্তুত আছে বলে জানান বিজিএমইএ সভাপতি। কারণ জীবন আর জীবিকার দ্বন্দ্বের মধ্যে আমরা আসলে আটকে গেছি। এলাকা ভিত্তিক সীমিত আকারে শুধুমাত্র যারা আমাদের কাছাকাছি আছেন শ্রমিক তাদেরকে নিয়ে খোলার প্রস্তাব দেই, এবং আমার মনে হয় যে যদি এফবিসিসিআই অন্য সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকেও সাথে নেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। WHO, ILO ওনাদের সাথে আলোচনা করে ওনাদের থেকে যে মতামত পেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মতামত পেয়েছি এবং আপনাদের আজকে যে আলোচনাগুলো হলো, এখান থেকে পয়েন্টগুলো নিয়ে যেটা আমাদের জন্য প্রযোজ্য এবং বাস্তবসম্মত সেইভাবে করে আমরা আগানোর জন্য প্রস্তাব করব। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বাস্তবসম্মত সেইভাবে করে আমরা আগানোর জন্য প্রস্তাব করব। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, চলমান পরিস্থিতিতে শুধু সরকার নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সব খাতের উদ্যোক্তাদের মতামতকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এবং আমি মনে করি এগুলি সবকিছু যদি সামারাইজ করে বিসিসিআই দেয় সরকারের কাছে, দেন আমরা দেখে এটাকে ফলো আপ করে কিভাবে কোনটা নিয়ে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি এবং ইকোনমিকে যত তাড়াতাড়ি আমরা পর্যায়ক্রমে সেফটি এনশিওর করে আমরা যে খুলতে পারি সেটা আমরা করব। চলমান করোনা সংকটে গণমাধ্যম কর্মীদের প্রণোদনা দেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে যাত্রাবাড়ি থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সাভার সহ ঢাকার আশেপাশে যে পার্শ্ববর্তী এলাকা আছে সেসব এলাকার গার্মেন্টস শ্রমিকদের ঢাকার পথে আসবার খবর আমরা বারবার পাচ্ছি। এই ব্যাপারে আপনি কি কিছু জানতে পেরেছেন? নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে এইখানেই আসলে গার্মেন্টসের সংখ্যা বেশি। তো সকাল থেকে বিভিন্ন জায়গাগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে গার্মেন্টস শ্রমিকরা এই জায়গাগুলোতে এসে আসলে নিজ নিজ কর্মক্ষেত্রে রওনা দিয়েছেন, অনেকে চলে গেছেন। আজকে সীমিত পরিসরে চালু হয়েছে গার্মেন্টসদের, আমরা সেটি লক্ষ্য করেছি এবং শ্রমিকরা কর্মক্ষেত্রে ইতিমধ্যে অনেকে যোগ দিয়েছেন। গার্মেন্টসের পক্ষ থেকে শ্রমিকদের গতকালকেই ফোন করে বিভিন্ন জায়গাতে ফোন করে বলে দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য, সেই হিসেবে তারা আজকে এসেছেন। অনেকেই যারা গাড়ির সমস্যার কারণে আসতে পারেনি তারা এখনো পথে রয়েছেন। আমি গাবতলীতেও দেখেছি, গাবতলীতে যে পরিসংখ্যানটা থেকে ঢাকার ভিতরে যে সকল গার্মেন্টসগুলো রয়েছে সেখানেও যে সব গার্মেন্টস আসলে এখনো খুলে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গাগুলোতে খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। দারুসালাম এলাকার দারুসালাম থানার সঙ্গে আমি কথা বলেছিলাম যে দারুসালাম বা মিরপুরের এই জায়গাতে কমপক্ষে 32টা গার্মেন্টস রয়েছে। তো সেক্ষেত্রে 32টার মধ্যে ইতিমধ্যে 6টা খুলে দেওয়ার কথা দারুসালাম থানার একজন কর্মকর্তা আমাকে বলছিলেন। তবে আজকে তাদের যে পরিসংখ্যান রয়েছে সেখানে মাত্র 4টা গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। তো এইরকম পরিস্থিতি ঢাকার ভিতরে বিভিন্ন এলাকাগুলোতে যে গার্মেন্টসগুলো রয়েছে সেখানে আস্তে আস্তে বা সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে। এছাড়া লকডাউন পরিস্থিতির ক্ষেত্রে যদি বলা হয় যে ঢাকার যে প্রবেশ মুখগুলো যেটি রয়েছে সেখানে বিভিন্ন জায়গাগুলোতে যে প্রধান যে সড়কগুলো রয়েছে প্রধান সড়কগুলোতে আসলে পুলিশ অবস্থান করছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান করছে। তারা অপ্রয়োজনে যাতে ঢাকার মধ্যে অনেকে প্রবেশ করতে না পারে সেজন্য আসলে চেক করা হচ্ছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছে। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন বিভিন্ন কর্মক্ষেত্রে, বিশেষ করে হাসপাতাল রিলেটেড থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা রয়েছেন তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে এবং পুলিশকে আশ্বস্ত করে বা নিশ্চিত করে তারা সেই কর্মক্ষেত্রে যেতে পারছেন। এর বাইরে যে সকল গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা গাড়িই কিন্তু চেক করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় যাতে কোনো ধরনের কোনো যানবাহন ঢাকার মধ্যে প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করা হচ্ছে। পুলিশের এই তৎপরতার প্রধান সড়কগুলোতে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ভিতরে বিভিন্ন অলিগলি যেগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ অবাধে ঘোরাফেরা করছে এবং বাজার করা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার নামে তারা ঘোরাফেরা করছেন, দেখছেন, বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছেন। আসলে ঢাকাবাসী যে 1 মাসের অধিক যে লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ঢাকা যেহেতু একটি ঘিঞ্জি এলাকা এবং অনেক মানুষের বসবাস, তো সেই হিসেবে আসলে এক মানুষকে বিভিন্ন জায়গায় আটকে রাখা অনেকটা দুঃসাধ্য। এর বাইরে রয়েছে আসলে দীর্ঘ সময় কর্মহীন হয়ে থাকার কারণে অনেক মানুষের মাঝে কিছুটা আর্থিক টানাপোড়েন তৈরি হয়েছে, খাদ্য সংকট তৈরি হয়েছে। তার কারণেও অনেকে বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছেন, মনে মনে ঘুরছেন অনেকে খাবারের জন্য, সেরকম চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। রাজধানীর গাবতলী থেকে ঢাকামুখী পোশাক শ্রমিকদের নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ সঠিক পদ্ধতিতে হচ্ছে না বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এমনকি নমুনা সংগ্রহের উপকরণের মান নিয়েও আছে অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সমস্যার সমাধান না হলে ভেস্তে যাবে পুরো প্রক্রিয়া। গত 17 এপ্রিল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় করোনা ভাইরাস নমুনা পরীক্ষার কার্যক্রম। যশোর ছাড়াও ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে আসে নমুনা। বিশেষজ্ঞরা বলছেন নমুনা সংগ্রহে মানা হচ্ছে না সঠিক পদ্ধতি। অনভিজ্ঞতার ছাপ অনেকটাই স্পষ্ট। নমুনা সংগ্রহে সঠিক পদ্ধতি অনুসরণ করা না গেলে ফলও ভুল হবে বলে মনে করেন তারা। টিউবের যে নমুনা আমরা দেখি এক একজন এক এক ধরনের টিউব দিচ্ছে, এই নমুনায় বোঝা যায় যে তাদের আসলেই সঠিক ট্রেনিংটা আছে কিনা, এই ব্যাপারে একটু প্রশ্ন জাগে। আর এছাড়াও যে কটন বারটাতে তারা নিচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কটন বার্ড না, যেটা আমাদের সাথে এখন আসছে। কারণ ওয়ার্ল্ড হেলথ যেই কিটটা ব্যবহার করে এটা কিন্তু সেই জিনিস না, সেই জন্য একটু সন্দেহ তো থেকেই যায়। নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত উপকরণ নিয়েও সন্তুষ্ট নন এই বিশেষজ্ঞ। তার মতে বিষয়গুলো নিয়ে এখনই না ভাবলে ভেস্তে যাবে পুরো প্রক্রিয়া। কিছু টিউব এত চিকন যে সেখানে আমাদের পাইপেট ঢুকে না, ওইটা তো স্যাম্পল কালেকশনের টিউব না। কতগুলি স্পেশাল টিউব আছে, আমরা সেদিন ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিনিধি আসছিল তাকে দিয়ে দিয়েছিলাম, কারণ টিউবগুলি স্ট্রাইল থাকে।
এবং সেই ট্রিপটা যখন আমরা স্যাম্পল নিই, আমরা কর্কটা যখন লাগাই দিই এটা সিল হয়ে যায়। তাই ওই ধরনের টিউবে যদি না আসে তাহলে এটা একটু অসুবিধা হওয়ার সন্দেহ রাখে, তখন সন্দেহ। তবে সিভিল সার্জন বলছেন, ভিডিও কনফারেন্সের পাশাপাশি আইইডিসিআর এর একজন কর্মী টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দিয়েছেন। তাছাড়া নমুনা সংগ্রহের জন্য সরকারিভাবে পাঠানো উপকরণই তারা ব্যবহার করছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে টিউব এবং সব স্টিক এবং অন্যান্য লজিস্টিক সরবরাহ করা হচ্ছে, সেই উপকরণ দিয়েই আমরা এই স্যাম্পল কালেকশনের কাজ করছি। তবে আমরা যদি এর থেকে আরো অত্যাধুনিক বা আরো উন্নত মানের কোনো সরবরাহ পাই, তাহলে আমরা সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারব। প্রথম দফায় যশোরে এ পর্যন্ত 400টি কিট সহ এর সঙ্গে প্রয়োজনীয় উপকরণ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 140 জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 309 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 4,998 জন। 4 জেলা ছাড়া বাকি 60 জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এর অতিরিক্ত মহাপরিচালক জানান, গত 24 ঘন্টায় দেশজুড়ে 23টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে 3,337টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন 309 জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা এখন 5,000 থেকে মাত্র 2 জন কম। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এর মধ্যে 4 জন পুরুষ ও 5 জন নারী। মৃতদের 7 জনের বয়স 70 বছরের উপরে। এছাড়া 50 থেকে 60 বছর বয়সী মারা গেছেন 1 জন এবং বাকি একজনের বয়স 60-এর উপরে। মৃতদের মধ্যে ঢাকায় 3 জন এবং রাজধানীর বাইরে 6 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব এবং 51 থেকে 60 বছরের মধ্যে একজন, 60 ঊর্ধ্ব একজন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশের 60টি জেলায় এখন করোনায় আক্রান্ত। 2 পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 জেলা ঝিনাইদহ ও সাতক্ষীরা এখনো করোনা মুক্ত। কোভিড-19 উপলক্ষে আরো 3,050টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই অক্সিজেন সিলিন্ডারগুলো দেশে এসে পৌঁছাবে। তাছাড়া ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলি পুনরায় রিফিল করার জন্য বা পুনঃভর্তি করার জন্য সর্বাত্মকভাবে দ্রুততম ব্যবস্থা নেওয়া হয়, যাতে এগুলো পুনরায় ভর্তি করা যায়। স্বাস্থ্য বিভাগ জানায়, গত 24 ঘন্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গেছেন 140 জন। এছাড়া কোয়ারেন্টিন থেকে গত 24 ঘন্টায় ছাড়া পেয়েছেন 4,057 জন। মোট ছাড়া পেয়েছেন 96,169 জন। পবিত্র রমজান মাসে রোজা রেখে সকলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্চা করুন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। পানি সহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বারবার সতর্ক করার পরেও রাজধানীর বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, একে তো রমজান মাস, তার মধ্যে সারা দেশে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। তো রমজান মাসে তো এমনিতেই খাবার কেনার ধুম পড়ে যায়, তারপরে সেটা কাঁচা বাজার হোক বা তৈরি খাবারের দোকান হোক। এখন এই লকডাউন পরিস্থিতির মধ্যে বাজারগুলোর অবস্থা কেমন দেখছেন এবং সামাজিক দূরত্ব মানার যে বিষয়টা সেটা নিয়েও জানাবেন। দেখুন, রাজধানীতে মূলত রমজান মাসে যে বাজার যেটি জমজমাট হয় মূলত সকাল 10টার পর থেকে। আমরা সকাল থেকে আসলে যেমনটি দেখছি যে ব্যবসায়ীরা মূলত পাইকারি বাজার থেকে তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিনে তারা তাদের যে খুচরা যে বাজার সেই বাজারে তারা নিয়ে আসছেন এবং তারা মূলত এখন সাজিয়ে রাখছেন ক্রেতাদের জন্য। তবে এর মধ্যেও আসলে যে একেবারেই ক্রেতা নেই তার কিন্তু না। সকালবেলায় ভিড় এড়ানোর জন্য 2-1 জন
ক্রেতা এসে বাজারে তাদের যে পণ্যটা আছে সেই পণ্যটা কিনছে, কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি সেটি আমরা দেখছি যে একদম যখন লকডাউন অবস্থায় মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, শুধু খাদ্যপণ্য যাতে সংকট না হয় সে কারণে বাজার খোলা রাখা হয়েছে, কিন্তু এই বাজারের অজুহাতে আমরা একদম শুরু থেকে যেমনটি আসলে দেখছি যে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, ঠিক এখনো কিন্তু ঠিক একই অবস্থায় আমরা লক্ষ্য করছি। এর মধ্যে কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সামাজিক দূরত্বটা নিশ্চিত হয়। আমি মোহাম্মদপুর এলাকায় আছি। মোহাম্মদপুর এলাকায় রাজধানীর মধ্যে যে কয়েকটি এলাকায় 50 জনের বেশি করোনা রোগী পাওয়া গেছে, তার মধ্যে কিন্তু মোহাম্মদপুর একটি খুবই ঝুঁকিপূর্ণ একটি এলাকা, কিন্তু এর পরেও এই জায়গাটিতে আসলে যে ধরনের সতর্ক অবস্থানে ক্রেতা এবং বিক্রেতাদের থাকার কথা ছিল সেটির কিন্তু ন্যূনতম সেই সতর্ক অবস্থানে কিন্তু তারা নেই। মোহাম্মদপুরের যে টাউন হল কাঁচা বাজার, আমরা জানি খুব বড় একটি কাঁচা বাজার, সেই কাঁচা বাজারটিতে অনেক বেশি জমজমাট থাকে, সে কারণে খোলা মাঠে অর্থাৎ টাউন হলের পাশেই শহীদ পার্ক মাঠ, সেই মাঠে বাজারটি সরিয়ে নেওয়া হয়েছে যাতে সামাজিক দূরত্বটি নিশ্চিত হয়, কিন্তু এরপরেও আমরা আসলে দেখতে পাচ্ছি না যে সামাজিক দূরত্বটি আসলে নিশ্চিত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু একদম দলবদ্ধ হয়ে তারা তাদের যে আলোচনাগুলো আছে, তাদের যে আড্ডাগুলো আছে সেগুলো দিচ্ছেন। অনেক ব্যবসায়ী আছেন যারা মুখে মাস্ক পরছেন না, নিরাপত্তা সামগ্রী যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ব্যবহার করছেন না, অর্থাৎ সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি সেটি কিন্তু আসলে একেবারেই এখানে মানা হচ্ছে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে বাজারে যেসব ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকালকে থেকে এখানে বাজার সরিয়ে নিয়ে আসা শুরু হয়েছে, এখনো বাজারটি আসলে ভালোভাবে বসতে পারেনি, যে কারণে সামাজিক দূরত্বটা নিশ্চিত হচ্ছে না। কিন্তু তারপরে আমরা দেখছি যে যারা আসলে এখানে বসেছেন, যে নির্দিষ্ট দূরত্বে আসলে বসার কথা ছিল তারা কিন্তু সেটিও করেননি, এবং যারা ক্রেতা আছেন ক্রেতাদের মধ্যেও কিন্তু আসলে সচেতনতাটি সেভাবে আমরা এখন পর্যন্ত আসলে দেখছি না, অথচ প্রতিদিনই কিন্তু এই ক্রেতা বিক্রেতা তারা জানছেন যে দেশে করোনার ঝুঁকি বাড়ছে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু তারপরে আসলে তাদের মধ্যে যে সচেতনতাটাই সেই সচেতনতাটি আসছে না। স্বাস্থ্য সংশ্লিষ্টরা কিন্তু বারবার করে তাগিদ দিচ্ছেন, বারবার করে বলছেন যে এই মুহূর্তে বাজারে করোনার ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু এখন আর ঘর থেকে বের হচ্ছে না, শপিং মলগুলো বন্ধ, অফিস আদালত বন্ধ, সেক্ষেত্রে মানুষকে কিন্তু আসলে বাজারেই আসতে হচ্ছে, মানুষ বাজারেই আসছেন। তো বাজারে যদি সংক্রমণ ছড়ায় সেক্ষেত্রে কিন্তু যারা সংক্রমণের ঝুঁকির মধ্যে নেই, অর্থাৎ যারা বাসায় থাকছেন শুধুমাত্র বাজারের জন্য বাজার করার জন্য তারা আসছেন, তারাও কিন্তু এই সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন, এবং তাদের যে পরিবার সেই পরিবারগুলো কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই যে সার্বিক যে বিষয়গুলো আছে এবং নিরাপত্তার যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্রেতা এবং বিক্রেতা কেউই আসলে কিন্তু মানছেন না। আমরা এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন, কাউন্সিলর, তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই বাজারটি আসলে একদমই এখন কেবলমাত্র বাজারটি আসছে, খুব ভালোভাবে এই বাজারটি আসলে পরিচালনা করা হবে এবং সামাজিক দূরত্বের যে বিষয়টি আছে সেটি আসলে নিশ্চিত করা হবে বলে এখানকার যিনি কাউন্সিলর তিনি জানিয়েছেন। একই সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কথা যদি বলি, আমি গতকালও যতগুলো বাজারে ঘুরেছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে স্থানীয় প্রশাসন কিন্তু একটি নির্দেশনা দিয়েছিল যে একমুখী বাজার করতে হবে, সেটিও কিন্তু আসলে বাজারগুলোতে মানা হচ্ছে না। শুধুমাত্র নামে মাত্র একমুখী একটি রাস্তার কথা বলা আছে, লিখে রাখা হয়েছে, তার মধ্যে কিন্তু আসলে সীমাবদ্ধ, কিন্তু এখানে স্থায়ীভাবে কোনো ক্যাম্প করে বা মানুষের মধ্যে সচেতনতাটা গড়ে তোলার কোনো পদক্ষেপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো মোহাম্মদপুর থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ। রাজধানীর বাজারগুলোর চিত্র দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। করোনা সংক্রমণের কারণে লকডাউন করা হয়েছে রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরকে। সেখানে পুরোহিত, সেবায়েত সহ 31 জন করোনা আক্রান্ত। শুক্রবার রাতে এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর শনিবার মন্দিরটি লকডাউন করা হয়। পুলিশ জানিয়েছে আক্রান্তদের মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পর শনিবার মন্দিরটি লকডাউন করা হয়। পুলিশ জানিয়েছে আক্রান্তদের মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে আছেন পুরোহিত, সেবায়েত, ভক্ত সহ 31 জন। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক সহকারী উপপরিদর্শকেরও করোনা সংক্রমণ হয়েছে। ইসকন কর্তৃপক্ষ আগেই প্রবেশ বন্ধ রেখেছিল। আক্রান্ত সবাই মন্দিরে থাকছিলেন। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 5 জেলায় 6 জন মারা গেছেন।
হবিগঞ্জে নিজামপুরের এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি সিলেটের শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা 2 নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধ মারা গেছেন শ্বাসকষ্ট নিয়ে। শরীয়তপুরের সবশেষ পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আলম। নুরুল, শরীয়তপুরে এখন পর্যন্ত কতজন করোনা রোগে আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতা সেখানে কেমন দেখছেন? দেখুন, শরীয়তপুরে কিন্তু গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ রেকর্ড অর্থাৎ 7 জন শনাক্ত হয়েছে। এই 7 জনের মধ্যে 4 জন রয়েছেন নড়িয়া উপজেলায় এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে 2 জন রয়েছেন ভেদরগঞ্জ, যে উপজেলাটি এতদিন পর্যন্ত কোনো করোনা রোগী ছিল না। সেখানেও গতকাল কিন্তু এই প্রেস ব্রিফিং থেকে আমাদের গত রাতে যেটি জানানো হয়েছে যে সেখানেও 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং এই 7 জন শনাক্ত হওয়ার পরে শরীয়তপুরে কিন্তু এখন করোনায় আক্রান্তের সংখ্যা 20-এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে প্রতিনিয়তই কিন্তু জেলায় করোনা রোগী আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে 4 এপ্রিল শরীয়তপুরের নড়িয়ায় প্রথম এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তারপর থেকে এই 20 দিনে কিন্তু এই আজকে 26 তারিখ পর্যন্ত কিন্তু এরই মধ্যে 20 জনের করোনা আক্রান্ত হয়েছে। তো এই করোনা আক্রান্ত হওয়ার পেছনে আমরা যেই কারণটি দেখছি যে এখানে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার চরম একটি ঘাটতি আমরা লক্ষ্য করেছি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে 15 এপ্রিল শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই লকডাউন এর কোনো ধরনের প্রভাব কিন্তু আমাদের চোখে পড়েনি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যে সকল গণপরিবহন বলতে আমরা যেটিকে বুঝি শুধুমাত্র বাস এবং মাইক্রোবাস যেগুলি রয়েছে, এই 2টি যানবাহন ব্যতীত যেই সকল গণপরিবহন রয়েছে অর্থাৎ যে সকল ব্যাটারি চালিত অটো বাইকগুলি রয়েছে, এছাড়া গ্যাসের সিএনজি চালিত যে সকল যানবাহনগুলি রয়েছে, এই সকল যানবাহনের চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে শহরে। এবং শেয়ারিং পদ্ধতিতে অর্থাৎ একটি বাহনে করে 8 জন 10 জন করে চড়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এবং যেটি কিন্তু করোনা ঝুঁকির জন্য সবচেয়ে বেশি ভয়াবহ বলে চিকিৎসকরা জানিয়েছে। এবং এই প্রবণতা থেকে কিন্তু মানুষকে সরানো যাচ্ছে না। আর প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু বাজারকে খোলা জায়গায় মাঠে বা মহাসড়কের পাশে স্থানান্তর করা হয়েছে। সে সকল বাজারে কোনো একমুখী যেই বাজার ব্যবস্থা সেটি কিন্তু এখনো চালু হয়নি। তবে এই বাজারগুলি এখানে স্থানান্তর করার ফলে মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছে। আর আপনি জানেন যে এখন রমজান মাস শুরু হয়েছে। রমজান মাসের কারণে মানুষের মধ্যে কিন্তু এই বাজারে যাওয়ার যে প্রবণতা সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তারা বাজার হাট করার জন্য বাজারে যাচ্ছে এবং ভিড় করছেন। তো শরীয়তপুরে যেই করোনা আক্রান্ত রোগী যারা বৃদ্ধি পেয়েছে এদের মধ্যে নড়িয়া উপজেলায় সর্বোচ্চ 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যেই উপজেলাটিতে প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। ইটালি ফেরত প্রচুর মানুষ সেখানে রয়েছে। তো মানুষের মধ্যে কি উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। আর লকডাউন যেটি মানা হচ্ছে না সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে লকডাউন পরিস্থিতি তারা আরো কঠোর করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আলম। করোনা পরিস্থিতিতে নানা সংকটে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেকের পড়াশোনা শেষ হয়ে গেলেও দেশে আসতে পারছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। মালয়েশিয়াতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে 7,500 নিবন্ধিত বাংলাদেশি শিক্ষার্থী। করোনা ঠেকাতে সেখানে চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে কার্যক্রম চলায় টিউশন ফি দেওয়ার চাপ আছে তাদের। দেশ থেকে টাকা আনতে না পারায় আর্থিক সংকটেও আছেন তারা। অনেকদিন যাবত লকডাউন চলছে, তো আমরা শিক্ষার্থীরা অনেক প্রবলেম ফেস করতেছি। শিক্ষা প্রতিষ্ঠানে দিতে এসে আটকে গেছে অনেক শিক্ষার্থীর পরিবারও। এ অবস্থায় দূতাবাস থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। বাংলাদেশ দূতাবাসে আমি ফর্মটা ফিল আপ করেছি প্রায় 30 থেকে 45 দিন মতো হয়ে গেছে। সেখান থেকে খাবার দেওয়া তো দূরের কথা, তারা একটা ফোন করে খোঁজ পর্যন্ত নেয়নি যে আসলে আমরা কেমন আছি।
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের সহায়তা করছে, তবে তা পর্যাপ্ত নয়। তাই সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এটা আমাদের সংশ্লিষ্ট হাই কমিশন এবং বাংলাদেশ সরকার সেটা চিন্তা ভাবনা করবেন। তাদের যেহেতু এটা বাইলেটারাল একটা ইস্যু, এটা বোথ গভর্নমেন্টের একসাথে কাজ করতে হবে। তাদের যারা কেউ যদি চলে যেতে চায় তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা। ইউরোপের অনেক দেশেও বাংলাদেশি শিক্ষার্থীরা নানা সংকটে ভুগছেন, অনেকে আবার আটকে আছেন চার দেয়ালে। বেলজিয়ামে 1 মাসের বেশি হয়ে গিয়েছে, দেশে তো এখন যেতে পারছি না, কবে যেতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তার জন্য দূতাবাসে টাকা পাঠানো হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগের আহ্বান তাদের। তারা আমাদের মিশনকে কন্ট্যাক্ট করুক। স্টুডেন্টদের জন্য আমরা প্রত্যেক মিশনে কিছু টাকাও পাঠিয়েছি। দ্যাট ইজ এসেনশিয়াল আইটেম এর জন্য। সংশ্লিষ্টরা বলছেন বিদেশে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী যারা ছুটিতে দেশে এসে আটকে গেছেন, এদের অনেকের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাদেরকে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জার্মানির করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে মিউনিখ থেকে যুক্ত হচ্ছেন জনাব মেহেদী হাসান লিমন। জনাব মেহেদী হাসান লিমন, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে স্বাগত। জনাব মেহেদী, আপনার কাছে জানতে চাই, জার্মানিতে তো অনেক প্রবাসী রয়েছে, তো সারা বিশ্বের মতো অন্যান্য দেশে যেরকম লকডাউন পরিস্থিতি চলছে জার্মানিতেও সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই লকডাউন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা রয়েছে সরকারের পক্ষ থেকে? আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, জার্মানিতে বেশ কিছুদিন ধরে লকডাউন চলছে। এখন গত এই সপ্তাহ থেকে কিছুটা লকডাউন শিথিল করা হয়েছে। জার্মান সরকার যেটা ঘোষণা দিয়েছেন যে এই লকডাউন পরিস্থিতিতে কারোর চাকরি এই মুহূর্তে যাচ্ছে না এবং সরকার সবারই সহযোগিতায় থাকবে। কিন্তু এই মুহূর্তে যারা বৈধ বাংলাদেশি বা বৈধ প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা তারা পাচ্ছেন, কিন্তু যারা বৈধ নন তাদের জন্য হয়তোবা সেই সুখবরটা তেমন ভাবে আসবে না। এখন যেমনটি আপনি জানেন যে জার্মানি এখন একটি সুখবরও দিচ্ছে বিশ্ববাসীর জন্য, যেটা জার্মানির একটি কোম্পানি বিয়নটেক এই ভাইরাসের একটি প্রতিষেধক নিয়েও কাজ করছে, যারা হিউম্যান ট্রায়ালের মধ্যে হয়তোবা এই মাসের শেষের দিকেই যাবে, যেটা বাঙালি কমিউনিটির জন্য অনেক স্বস্তির একটা খবর। আর এখানে বাঙালিরা যে সংখ্যক বাঙালি আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ বাঙালি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন এবং অল্প কয়েকজন যারা আছেন তাদের অবস্থাও এখন বেশ উন্নতির দিকে চলছে। জনাব লিবন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বিপাকে আছেন চালক, হেলপার সহ পরিবহন খাত সংশ্লিষ্টরা। আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এমন দুর্দিনে পাশে পাচ্ছেন না অনেক পরিবহন নেতাকে। করোনার সংক্রমণ ঠেকাতে 25 মার্চ থেকে সারা দেশে বন্ধ রয়েছে গণপরিবহন। দেশের অন্য সব জেলার মতো গাজীপুর মহাসড়কের পাশ ঘেঁষেও পার্কিং করে রাখা হয়েছে শত শত যানবাহন। লকডাউন ভেঙে কোথাও যাওয়ার সুযোগ নেই, আবার গাড়ির মূল্যবান জিনিসপত্র চুরির ভয়ও আছে। তাই পরিবহন শ্রমিকরা পালা করে পাহারা দিচ্ছেন তাদের গাড়ি। দৈনিক আয়ের উপর নির্ভরশীল পরিবহন শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। লকডাউনে অন্য জেলায় আটকে পড়ে অনেক শ্রমিকই জানেন না তাদের পরিবারের অন্য সদস্যরা কিভাবে চলছেন। বাসা তো যেতে পারি না, কোনো খোঁজ খবর লইতে পারতেছি না। লকডাউন এক জায়গা তার এক জায়গা যাওয়া যায় না, কারণ কোনো দিক দিয়ে চলাফেরা করতে পারতেছি না, ঘরের বাসা বাড়িতে নাই চাউল। এমন দুঃসময়ে পরিবহন নেতাও ব্যবসায়ীদের পাশে না পেয়ে ক্ষুব্ধ গাজীপুরের শ্রমিকরা। আমরা না খাইয়া বই রয়েছি, শ্রমিক টমিক না খাইয়া রয়েছে, কেউ তো আমাকে কোনো খবরটা বললো না, কোনো নেতা কেউ আমাকে সারানো জানাই। সারা মারা দিল না, খালি অনুদান আসতেছে সরকার থেকে, আমরা শুনতেছি, আমরা পাইতেছি না। তবে কিছুটা হলেও আশার কথা শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষদের খাবার পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে। দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, যারা নির্মাণ শ্রমিক, যারা পরিবহন শ্রমিক এবং যারা সর্বোপরি যারা দিন আনে দিন খায়, তাদেরকে কিন্তু আমরা সরকারিভাবে আমরা জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা তাদের কাছে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কেবল গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নেরই রয়েছে প্রায় 14,000 নিবন্ধিত সদস্য। এমন ইউনিয়ন আছে দেশের প্রতিটি জেলায়। করোনা সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ কাটাতে সরকারের প্রণোদনা চাইছেন পরিবহন মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, চীন থেকে কারখানা সরাতে চায় জাপান সরকার, দেশে জাপানি বিনিয়োগ বাড়তে পারে 4 গুণ। করোনা লকডাউনে ফুটপাতে নেই ইফতারের পসরা, বন্ধ আছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার হাটও। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। করোনা পরিস্থিতিতে নন ক্যাডার ২,০০০ চিকিৎসক এবং ৬,০০০ নার্স নিয়োগ দেবে সরকার। সেই সাথে করোনা আক্রান্ত চিকিৎসক নার্সদের জন্য রাজধানীর একটি শপিং মলের ছাদে ২৫০ শয্যার হাসপাতাল তৈরির কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান এই সিদ্ধান্তের কথা জানান। ধরনের কমিটি কাজ করছে, তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের কর্মকর্তারা। আমাদের আগে দেখতে হবে যে বৈঠক শেষে সেলের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান খান জানান, করোনা চিকিৎসায় দেশে 9টি হাসপাতাল প্রস্তুত আছে। এছাড়াও সংক্রমণের শিকার চিকিৎসক নার্সদের জন্য রাজধানীর একটি মার্কেটের ছাদে 250 বেডের একটি হাসপাতাল হবে। উত্তর সিটি কর্পোরেশনের একটা মার্কেট আছে, নবনির্মিত ভবন, ওখানেও 8তলা ভবন আছে। 8তলা ভবনের উপরেও আমরা ছাদের উপরে, এটা বিশ্বব্যাংকের অর্থায়নে, ফ্রন্টলাইন ফাইটার যারা আছেন, অর্থাৎ চিকিৎসক ভাই বোনেরা যারা আছেন, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার জন্য ওখানে 250 বেডের একটা হাসপাতাল তৈরি করা হচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে জরুরি ভিত্তিতে নন ক্যাডারে অপেক্ষমান 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 2000 ক্যাডার ডাক্তার মানে ঠিক ক্যাডার পদে তো একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, ক্যাডারে ঢোকানো সম্ভব না হলেও নন ক্যাডার হিসেবে আমরা 2000 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। অধিক সংখ্যক নার্স দরকার, এই জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে অবিলম্বে 6000 নার্স যেন আমরা রিক্রুট করে ফেলি করোনা পরিস্থিতি ফেস করবার জন্য। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রস্তুত হবে 2000 শয্যার কোভিড হাসপাতাল। সংক্রমণের শিকার অসুস্থ চিকিৎসকদের অবস্থা সংকটাপন্ন হলে হেলিকপ্টার সুবিধা পাবেন তারা। ডিপেন্ডেন্সি ইউনিট যেটা আছে ওখানে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস শনাক্তের 2 ধরনের কিট উন্মুক্ত করলেও এই কিট গ্রহণ করার অনুষ্ঠানে আসেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সরকারি কোনো সংস্থা। এই ধরনের আবিষ্কার সরকারি অনুমোদনের আগে যেসব বিধিবিধান অনুসরণের নিয়ম আছে তা গণস্বাস্থ্য কেন্দ্র মানেনি বলেও আছে অভিযোগ। আবার এই কিটের কার্যকারিতা নিয়ে সন্দিহান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা রোগী শনাক্তের কিট উদ্ভাবনের সাফল্য দাবি করার প্রায় 1.5 মাস পর সেগুলো গণমাধ্যমের সামনে আনলো গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, GR র্যাপিড ডট ব্লাড টেস্টে অ্যান্টিবডি ও অ্যান্টিজোন ব্যবহারের মাধ্যমে শতভাগ নির্ভুল ফলাফল পাওয়া যাবে। রক্তের গ্রুপ নির্ণয়ের মতোই সহজে শনাক্ত করা যাবে করোনা আক্রান্তদের। অ্যান্টিজেন যদি আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়, সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করছি, মানে ভাইরাসের একটা কম্পোনেন্ট। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা যাবে, সেজন্য আমরা করছি অ্যান্টিবডি। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে শনিবার দুপুরে কিট হস্তান্তর অনুষ্ঠান হয়। আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী, ওষুধ প্রশাসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, IEDCR ও মার্কিন সংস্থা CDC-কে আমন্ত্রণ জানানো হয়। তবে CDC ছাড়া অন্য সংস্থাগুলোর কোনো প্রতিনিধি আসেননি এই অনুষ্ঠানে। ঔষধ প্রশাসনের ডিজি সাহেব ওনারা বলছেন যে আজকে ওনারা আসতে পারবেন না। এটা তো এখনো ট্রায়াল পর্যায়ে আছে, কাজে এটা তো কিট হস্তান্তর হতে পারে না। একটা যে জিনিসটা এখনো ভ্যালিডেটেড না, অ্যাপ্রুভড না, সেটা তো হস্তান্তর হতে পারে না। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, সুনির্দিষ্ট বিধি অনুসরণ না করেই কিট অনুমোদনের জন্য চাপ দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। করোনার জরুরি পরিস্থিতি বিবেচনায় এসব কিট অনুমোদন করাটা জরুরি বলছে গণস্বাস্থ্য কেন্দ্র। করোনার জরুরি পরিস্থিতি বিবেচনায় এসব কিট অনুমোদন করাটা জরুরি বলছে গণস্বাস্থ্য কেন্দ্র। থার্ড পার্টি কাছে যাবে হচ্ছে ডিজিজি এর মাধ্যমে, আমরা দেব না। আমরা ওই জায়গায় স্যাম্পল দেব, ওনারা কোথায় টেস্ট করেছেন ওনারা জানেন, এটাই পৃথিবীর নিয়ম। আমাদের ঔষধ প্রশাসনের
এই জাতীয় কিটের প্রতি কোনো অভিজ্ঞতা নাই। সম্ভবত এইটাই তাদের জীবনের পয়লা জিনিস, যেটা নিয়ে তারা সমস্যায় পড়েছে। এটা কত তাড়াতাড়ি ওনারা প্রোটোকল ডেভেলপ করবেন, কত তাড়াতাড়ি সিআরওর মাধ্যমে এই কাজগুলো করবেন, এটাকে ডিপেন্ড করছে কিন্তু গণস্বাস্থ্যের উপরে। এমন না যে আমি 10টা কিট আজকে কি 20টা কিট হস্তান্তর করে ক্লেম করলাম আগামীকালকে থেকে যে আমাকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না, এটা কিন্তু সঠিক নয়। যে সঠিক বিষয়টা আমি বললাম যে যেভাবে যত তাড়াতাড়ি ওনারা প্রোটোকল ডেভেলপ করবেন, এই সিস্টেম অনুযায়ী আগাবেন, তত তাড়াতাড়ি এটা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক পরীক্ষা নিরীক্ষার আগে এ ধরনের কিট নতুন বিপদ তৈরি করতে পারে। এই কিট উৎপাদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। যেখানে পিসিআর মেশিন নাই সেখানে উনি সিকোয়েন্সিং করে ফেলেছেন, অ্যান্টিজেনের ক্যারেক্টারাইজেশন করে ফেলেছেন। এটা তো আমার কাছে মনে হয় কোনো বিজ্ঞান বোঝে এমন ব্যক্তি অ্যাকসেপ্ট করবে। তৃতীয় হচ্ছে যে ইনফেক্টেড স্যাম্পল উনি ইম্পোর্ট করে নিয়ে এসছেন, কিংবা হচ্ছে এই যে একটা কমার্শিয়াল অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, যেমন উনি এখানে দাম বলে দিচ্ছেন, এটার দাম কত হবে, উনি এখানে প্যাকেজিং করে ফেলেছেন। তা উনি কিসের ভিত্তিতে কিসের মধ্যে মোড়ক বানাচ্ছেন? নোভেল করোনা ভাইরাস পরীক্ষায় র্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর সম্প্রতি দেশব্যাপী তা স্থগিত করেছে ভারত। অ্যান্টিবডি পরীক্ষায় বেশি মাত্রায় ভুল ফলাফল আসার কারণে পৃথিবীর বিভিন্ন দেশেও র্যাপিড কিট নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন থেকে কারখানা সরিয়ে নিতে দেশীয় উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করছে জাপান সরকার। নিজ দেশে বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কারখানা স্থানান্তর করতে প্রণোদনা দেওয়ারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এতে আশা দেখছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক কর্মপরিকল্পনা নেওয়া গেলে দেশে জাপানি বিনিয়োগ বাড়তে পারে 4 গুণ। অর্থনীতিতে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অন্যান্য দেশের মতো ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশাকে প্রণোদনা দিচ্ছে জাপান। এপ্রিলের শুরুতে প্রায় $990 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রণোদনার পরিমাণ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। প্যাকেজে চীন থেকে কারখানা জাপানে সরিয়ে নিতে কোম্পানিগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে $200 কোটি, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানান্তরে বরাদ্দ প্রায় $22 কোটি। চীন থেকে সামান্য বিনিয়োগ সরলেও সেটা আমাদের মতো দেশের অর্থনীতির জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট। যারা প্রমোট করে, পলিসি যারা সাপোর্ট দেয়, তারা সবাই মিলে কাজ করলে তখনই শুধু সম্ভব। নাইলে সুযোগ আসবে, অনেকবার আগেও এসেছে, চলে গেছে, এবার আসলেও সেটা চলে যাবে। বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে 300 জাপানি কোম্পানি। বিনিয়োগ বাড়াতে নারায়ণগঞ্জে 1000 একর জমিতে তৈরি হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। এছাড়া মিরসরাই ও কয়েকটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছেন জাপানি উদ্যোক্তারা। আবার মহেশখালী, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক বড় প্রকল্পে বিনিয়োগ করেছে জাপান সরকার। এসব প্রকল্পে নিয়োজিত জাপানি কর্মীরাও। লেট মে অথবা আর্লি জুনে আমাদের ইকোনমিও রিওপেন করার মতো এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ হলো, তখন কিন্তু জাপানি বিনিয়োগকারী, কর্মচারী, কনসালটেন্ট যারা চলে গিয়েছিল তারাও আশা করি জুন নাগাদ এই দেশে আবার আসবে। তখন তাদের এক্সিস্টিং যে প্রজেক্টগুলো সেগুলো আপনার আবার পুরোদমে চালু হবে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে বিনিয়োগ আকর্ষণে নতুন পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশকে আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং অনেক বেশি স্ট্র্যাটেজিক হতে হবে। এটা শুধুমাত্র বসে থাকলেই আমরা যে অটোমেটিক্যালি পেয়ে যাব তা না, কিছু হয়তো আসবে কিন্তু অনেকটাই আসবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখনই সময় যে বাংলাদেশ একটা প্রপার ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্র্যাটেজি তৈরি করা। করোনার প্রাদুর্ভাব শুরুর পর 2600 বেশি প্রতিষ্ঠানে জরিপ চালায় জাপানের গবেষণা সংস্থা টোকিও শোকো। জরিপে অংশ নেয়া ব্যবসায়ীদের 37% জানান কাঁচামালের জন্য তারা চীনের বিকল্প ভাবছেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে এবার নেই রমজানের বাজারে ভিড় বা রাস্তার যানজট। প্রভাব পড়েছে রাজধানীর ইফতার বাজারেও। ফুটপাতে ইফতারের খাদ্য সামগ্রী সহ কোনো ধরনের দোকান বসতে দেয়া হচ্ছে না এই বছর। সেই সাথে রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় বাইরে থেকে ইফতারের সামগ্রী কেনার সুযোগ নেই রাজধানীবাসীর। এমনকি অনুমতি মেলেনি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার হাটেরও। করোনা ভাইরাসের কারণে এবার বসছে না ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতি বছর রোজা শুরুর আগে থেকে চকবাজারের সড়ক বন্ধ করে চলে ইফতারের দোকান বসানোর নানা কর্মযজ্ঞ। কিন্তু এবারের চিত্র ভিন্ন। করোনা সতর্কতায় বসানো হয়নি কোনো দোকান। প্রতি বছর রাজধানীতে ঘরের বাইরে ইফতার করেন কয়েক লক্ষ মানুষ। ছোট বড় হোটেল রেস্তোরাঁয় প্রতিদিনই থাকে মুখরোচক ইফতারের আয়োজন।
আর গলির মোড়ে মোড়ে ফুটপাতে ইফতারের সামগ্রী নিয়ে বসেন মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু এবছর তার কোনোটাই হচ্ছে না। এই রোজার মাসকে উপলক্ষে আমরা ভাবছিলাম যে আমরা সংগঠনের পক্ষ থেকে এই টেলিফোনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ সবসময় হয় যে সীমিত আকারে কিছু আমরা এটা চালু রাখি, কারণ এটা অনেক শুধু আমাদের ব্যবসায়িক দিক না, মানুষ জীবতারি করবে কিছু, যাতে ন্যূনতম অর্থে তারা যাতে সংগ্রহ করতে পারে এটা। কিন্তু এই পর্যায়ে যারা বাড়ি চলে গেছে বিভিন্ন জেলাতে আসার কোনো যানবাহন নেই, আমরা এটা যোগাযোগ করছি 3-4 দিন হয় যে তার আগিয়ে আসতে হবে, কিন্তু সেইখানে খুব আমরা সুবিধা করতে পারি নাই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পুলিশ, সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি। ঐতিহ্যবাহী ইফতার বাজারটা আছে, সেখানে যে পরিমাণ ভিড় হয় এবং যে পরিমাণ লোকজন হয় সেটা মারা সম্ভব না। বিদায় সরকার আমাদের আইজিপি মহোদয় এবং কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে এটা আমরা এই 400 বছর পুরাতন ঐতিহ্যবাহী ইফতার বাজারটা আপাতত বন্ধ রাখতেছি এবং কোনো ফুটপাতে বা অলিগলিতে বা কোনো দোকানেও কোনো প্রকার ইফতার বিক্রি করতে পারবে না মর্মে আমরা অলরেডি মাইকিং করেছি। ঝুঁকি এড়াতে ইফতারের সামগ্রী তৈরি ও বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীরাও মেনে নিয়েছেন প্রশাসনের সিদ্ধান্ত। তবে কেউ কেউ প্রতিদিন ইফতার বিক্রির সুযোগ চাইছেন স্বল্প সময়ের জন্য হলেও। অনেক মানুষের হাতে ভাইরাস থাকতে পারে, ইফতারি ধরবে, ওইটা আরেকজন নিয়ে যাবে, সে নিয়ে খাবে, তাহলে ওইখানে তার যদি কোনো ক্ষতি হয় সব দোষটা আসবে আমাদের দোকানের উপরে। সারা পৃথিবী যখন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরেও তো এখন মানুষের সেবা করতে হবে, কারণ মহামারীটা যেহেতু অনেক ভয়াবহ হচ্ছে, তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি কোনো কিছুই না আমাদের মনে হচ্ছে। প্রশাসনের এই অনুরোধ আমাকে একটা ব্যবস্থা করে দাও যে আমরা সকাল 7টা তুলে 2টা তবে টাইম দাও, আর আমরা চাই না কিছু করতে। পুলিশ বলছে যে দোকানগুলোতে ইফতার পার্সেল করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তারা খাবার সরবরাহ চালু রাখতে পারবে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 2 লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গত 24 ঘন্টায় বিশ্বে 6,000-এর বেশি মানুষ মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 88,000-এরও বেশি। শনিবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন 2,065 জন। এদিকে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। সোমবার থেকে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্পেনে মের প্রথম সপ্তাহ থেকে ঘরের বাইরে হাঁটা চলা, খেলাধুলার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। মঙ্গলবার ফ্রান্সে লকডাউন তুলে নেওয়ার প্রস্তাবনা পার্লামেন্টে তুলে ধরবেন প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ্পে। আলজেরিয়ায় অর্থনীতি বাঁচাতে খুলে দেওয়া হবে দোকানপাট, আফ্রিকায় খুলে দেওয়া হবে কৃষিখাত। 16 মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ। এদিকে রাশিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে 5,966 জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।